এই মুহূর্তে ধরেন ইরান যুদ্ধটা আমেরিকার জন্য একটা ইগোয়েস্টিক যুদ্ধে পরিণত হয়েছে। ঠিক আছে? আমেরিকানরাও লাইক করতেছে না, আমেরিকার যারা এলাই আছে তারাও লাইক করতেছে না, আবার যারা নর্মাল আমরা তেল টেল দিয়ে আমাদের এনার্জি সক্ষমতা আছে, এনার্জি দিয়ে চলি আমরা, তারা হরমুজের কারণে এখন আর আমেরিকাকে লাইক করতে পারতেছি না। যেই মিডল ইস্টে তারা 20টা মনে করেন যে ক্যান্টনমেন্ট বানায়া 8টা রাষ্ট্রকে মনে করেন যে আরব রাষ্ট্রকে ওই কন্টিনিউয়াস আর্মি ক্যান্টনমেন্ট বানায় সাপোর্ট দিত, সেই রাষ্ট্রগুলো এখন তাদেরকে বিশ্বাস করতেছে না। সৌদি আরব অলরেডি মানে ইয়াকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কেন থামছে না? এই যুদ্ধ কি শেষমেশ বিশ্বযুদ্ধের পথে হাঁটবে কিনা? এটা খুবই একটা মানে আমি বলবো যে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন বলবো আমি, এই কারণে বলবো যে আজ থেকে 2 সপ্তাহ আগে যদি আপনি প্রশ্ন জিজ্ঞেস করতেন তাহলে এটার উত্তর একরকম হতো, আজকে এটার উত্তর একরকম, আরও 2 সপ্তাহ পরে উত্তর আবার আরেক রকম হয়ে যেতে পারে। আজকের অ্যান্সার যেটা বলবো, যেহেতু আমি ইরান নিয়ে ইরান ইস্যুটা ফলো করি, সেটা হচ্ছে এই মুহূর্তে ধরেন ইরান যুদ্ধটা আমেরিকার জন্য একটা ইগোয়েস্টিক যুদ্ধে পরিণত হয়েছে। ঠিক আছে? আমেরিকানরাও লাইক করতেছে না, আমেরিকার যারা এলাই আছে তারাও লাইক করতেছে না, আবার যারা নর্মাল আমরা তেল টেল দিয়ে আমাদের এনার্জি সক্ষমতা আছে, এনার্জি দিয়ে চলি আমরা, তারা হরমুজের কারণে এখন আর আমেরিকাকে লাইক করতে পারতেছি না। যেই মিডল ইস্টে তারা 20টা মনে করেন যে ক্যান্টনমেন্ট বানায়া 8টা রাষ্ট্রকে মনে করেন যে আরব রাষ্ট্রকে ওই কন্টিনিউয়াস আর্মি ক্যান্টনমেন্ট বানায় সাপোর্ট দিত, সেই রাষ্ট্রগুলো এখন তাদেরকে বিশ্বাস করতেছে না। সৌদি আরব অলরেডি মানে ইয়াকে আমেরিকাকে গুড বাই জানায় পাকিস্তান থেকে 13,000 সৈনিক নিছে তাদের মানে নিরাপত্তার জন্য। সুতরাং এই জায়গায় আমেরিকা তার স্বার্থ চরমভাবে ব্যাহত হয়েছে, এবং সে পুরো বিশ্বকে এবং বিশেষ করে তাদের পশ্চিমা যে শ্বেতাঙ্গ কমিউনিটিটা আছে তাদেরকে সে এটা কনভিন্স করতে মানে ব্যর্থ হয়েছে যে ইরানকে অ্যাটাক করা যায়। ইরান একই সাথে আরেকটা চমৎকার জিনিস করছে, সেটা হচ্ছে যে ইরান চমৎকার রেজিলিয়েন্স দেখাচ্ছে এবং সে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে যে এই যুদ্ধ সহসা শেষ হবে না তুমি যদি শেষ না করো। ঠিক আছে? পারমাণবিক চুক্তির ব্যাপারে এবং সক্ষমতার ব্যাপারে আগে একটু নরম ছিল, এখন তো ইরান মোটামুটি স্টাবন হয়ে গেছে। এবং লজিক্যালি সারা যেমন দেখলাম যে ট্রাম্প একটা কথা বলছে যে পাগলের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ভয়ঙ্কর কিছু হইতে পারে। ঠিক আছে? এর উত্তরে দেখলাম আরাকচি ইরানের, সে আবার বলছে যে না, ট্রাম্প কথা খারাপ বলে নাই, কারণ এই পৃথিবীতে আমেরিকাই একমাত্র রাষ্ট্র যে বেসামরিক হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা অ্যাটম বোম ইউজ করছে। সুতরাং পারমাণবিক বোমা যে পাগলের হাতে থাকলে পরে পাগলামি হয়, এর চেয়ে বড় উদাহরণ আর হয় না। সুতরাং কথার যুদ্ধ চলতেছে, যুদ্ধ প্রস্তুতি চলতেছে। ইরানের কাছ থেকে হরমুজ আমেরিকা মনে হয় কখনো ফ্রি করতে পারবে না, এবং মোটসও ইরান এখন যেটা করছে যে শুধু এতদিন তো শুধু হরমুজের উপরে সে কন্ট্রোল করছে, হরমুজের নিচ দিয়ে সাবমেরিন কেবল গেছে যেটা দিয়ে মনে করেন যে ইন্টারনেট পায় মিডল ইস্ট। এখন সে বলছে যে ওই সাবমেরিন কেবলের জন্য প্রতি বছর $15 বিলিয়ন দেওয়া লাগবে তাকে, আর একটা সাবমেরিন কেবল সিভিয়ার করে দিবে সে। রাইট? সো খুব সহসাই যুদ্ধ বন্ধ হওয়ার মানে আমি কোনো ইয়ে দেখতেছি না। আর যদি নামকা অস্তে যুদ্ধ বন্ধ হয়, তারপরে অলরেডি ওইখানে যে ধরেন চালগুলা যেগুলো দিয়ে দিছে বোর্ডে, যে এই চালগুলো সেটেল হইতে তো মিনিমাম মানে 5-6 বছর লেগে যাবে। অনেক বছর পরে বাংলাদেশ বর্ডার গার্ড পাল্টা গুলি ছুড়েছিল। প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশ ভারত যুদ্ধ বেঁধে যায় তাহলে এর পরিণতি কি হতে পারে? না, বাংলাদেশ ভারতের যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো যুদ্ধ কিন্তু খরচের ব্যাপার। রাইট? সো এটা বাংলাদেশের জন্য খরচের ব্যাপার, ভারতের জন্য খরচের ব্যাপার হবে। ভারতের অর্থনীতি এখন ওই অবস্থায় নাই যে একটা ফুল স্কেল ওয়ার বাংলাদেশের বিরুদ্ধে করবে। ধরেন পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধটা হয় ওটাতে যেহেতু শেয়ানে শেয়ানে যুদ্ধ হয়, দুইটাই যেহেতু পারমাণবিক সক্ষমতা সম্পন্ন, সুতরাং তাদের যুদ্ধের গল্প আলাদা। তারা এই মানে 47 সালের স্বাধীনতার পরে এই নিয়ে 4-5 বার যুদ্ধ করে ফেলছে। আহ, কিন্তু বাংলাদেশের সাথে আপনাকে প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রথমত কথা হচ্ছে, বাংলাদেশ যদি দখল করে ফেলার মতোই দেশ হতো তাহলে কিন্তু হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, কাশ্মীরের মতো করে তারা বাংলাদেশকে দখল করে ফেলতো। কিন্তু বাংলাদেশ দখল করার মতো দেশ না, এবং এটা আমি আমার অনেক আলোচনায় ব্যাখ্যা করেছি যে কেন এটা মানে ভারতের জন্য লাভজনক না। ভারতের জন্য যেটা লাভজনক, সবচেয়ে বেশি লাভজনক, সেটা হচ্ছে বাংলাদেশে একটা ভঙ্গুর গণতন্ত্র রাখা। ঠিক আছে? কারণ এই গণতন্ত্রের ভিতরে সে নির্বাচনের যে প্রসেস আছে, এই প্রসেসের ভিতরে কারা নির্বাচিত হবে তাদেরকে সে টার্গেট করে, এবং তার মাধ্যমে সে চেষ্টা করে যে এমন একটা সরকার, এখানে গণতান্ত্রিক সরকার আসুক যেই সরকারটা ভারতমুখী হবে।
ভারত নির্ভর হবে। যেমন 17 বছর ধরে আওয়ামী লীগের যে সরকারটাকে সে লালন পালন করেছে, এটা তার জন্য অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস রাদার দেন যুদ্ধ করা। ঠিক আছে? সো যুদ্ধের এই আশঙ্কাটা নাই। সে সবসময় যেটা ভয় পায় সেটা হচ্ছে বাংলাদেশে যদি কখনো একেবারে ধরেন একনায়কতন্ত্র চলে আসে, যেমন জেনারেল জিয়ার সময় যেটা ছিল, এরশাদের সময় যেটা ছিল। আম আবার যদি ধরেন এমন কোনো সরকার গঠিত হয় যারা খুব বেশি জাতীয়তাবাদী এবং ঐক্য আছে বাংলাদেশের ভেতরে, তখন দেখবেন যে ভারত ন্যাচারালি এটাকে খুব ভয় পায়। সুতরাং অনেকেই অনেক ধরনের সেন্টার অফ গ্র্যাভিটি খোঁজে। সেন্টার অফ গ্র্যাভিটির মানে হচ্ছে যে আপনার নিরাপত্তা ব্যবস্থার এমন একটা বাটন, যে বাটনটাকে আপনি যদি প্রভাবিত করতে পারেন, তাহলে পুরো আপনাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে? তো বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই সেন্টার অফ গ্র্যাভিটি অনেকে অনেক কিছুকে বলে, বাট সত্যিকার অর্থে গণতন্ত্র যেটা আছে, দুর্বল গণতন্ত্র, যেটা ভারত আমাদের উপর চাপায় দিতে পারে, যেটা আমাদের কন্ট্রোল করতে পারে, সেইটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। এটা নিয়ে দেখবেন ভারত সবসময় খেলে, তার মিডিয়া দিয়ে, তার কৃষ্টি দিয়ে, তার সাংস্কৃতিক দল দিয়ে, ক্রীড়া দল দিয়ে এটাকে নিয়ে খেলার চেষ্টা করে। এবং আপনি দেখবেন যে আমাদের নির্বাচন কমিশনের যে নির্বাচন পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও ঠিক করার সুযোগ পাই না আমরা এই ভারতীয় এই ধরনের প্রবণতার কারণে। অনেকে দেখবেন যে নির্বাচন কমিশনকে দোষারোপ করার চেষ্টা করে। ঠিক আছে? আপনি আমাকে মানে একটা জিনিস বলেন যে একটা নির্বাচন কমিশনের কাছে আপনার চাহিদা কি? একটা নির্বাচন কমিশনের কাছে আপনার মূলত ২টা চাহিদা। ঠিক আছে? এক নম্বর হচ্ছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে যে সকল এমপিরা উঠে আসবে, তারা সংসদে বসে শুধুমাত্র আইন প্রণয়নের কাজ করবে। এইটা কি আমরা নিশ্চিত করতে পারছি? আপনার এলাকার এমন কোনো কমিটি আছে যেখানে সংসদ সদস্য সভাপতি না? এটা কিন্তু হওয়ার কথা না। সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত সরকার সেট না করতে পারবে, রাষ্ট্র সেট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই নির্বাচন কমিশনকে দুধ দিয়ে ধুয়ে মনে করেন যে ক্লিন করে করান, ঘুরে ফিরে এই সমস্যাই হবে। কারণ সে মানে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আইন প্রণেতাদেরকে মানে নির্বাচিত করার মেকানিজম দ্বারা তৈরি। কিন্তু আপনি যাকে তৈরি করে সংসদে নিয়ে বসাচ্ছেন, এরপরে তাকে আপনি প্রজেক্ট দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন। আপনি দেখেন না, উপজেলা পরিষদে সম্ভবত পাশেই এখন এমপির অফিস হবে, রাইট? ওই উপজেলা চেয়ারম্যানের কাজ করতে পারবে পাশে যদি এমপির অফিস থাকে? সুতরাং এইভাবে ধরেন ভারত এর প্ররোচনায় অথবা ইয়াতে আমাদের এই জিনিসগুলো নষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের এমপিদের কাছ থেকে আমাদের এক্সপেক্টেড মানে ছিল, সেটা হচ্ছে যে এই ধরেন নিজের যে মানে আইন প্রণেতার পরিধি আছে, এটার বাইরে আরেকটা জিনিস যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে, তাহলে দেখবেন নির্বাচন নাম্বার 1 হবে। সেটা কি? নির্বাচনকে কি আমরা অলাভজনক একটা এন্টারপ্রাইজ বানাইতে পারছি? আপনি আমাকে বলেন, নির্বাচন মানেই লাভ, নির্বাচন মানে টাকার খেলা। আপনি যেদিন নির্বাচন থেকে এই টাকার খেলাটা সরায় ফেলতে পারবেন, যেদিন থেকে মানুষ মানে ওই যে ডিপ স্টেট যারা, ঠিক আছে, তারা স্পন্সর যারা, তারা যেদিন থেকে বুঝবে যে না না এই ন্যাশনাল ইলেকশনে তো মানে টাকা বানানো যাবে না, আমার আখের গোছানো যাবে না, ঠিক সেদিন থেকে দেখবেন যে হাদিরা আস্তে আস্তে চান্স পাচ্ছে নির্বাচনে নিজেদেরকে দাঁড় করাইতে। আদারওয়াইজ প্রতিবার যেটা হবে, হাদিরা আসবে, আর এই ডিপ স্টেট এবং স্পন্সর যারা আছে, এরা সবাই মিলে একের পর এক হাদিকে মেরে ফেলবে। আজকে দেখেন না আপনি এই হাসনাত 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 তো বাংলাদেশে একটা কণ্ঠস্বর হয়ে উঠছিল। তাকে এখন আপনি দেখেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলমোস্ট একটা এমপি বানায়া তাকে সংসদে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে ষড়যন্ত্র তত্ত্ব যারা ইয়ে করে তারা বলে যে এটা ইচ্ছে করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখন হাসনাত সময় পায় 300 জন এমপিকে ওই সময়টা ভাগ করে দিলে পরে যে 5 মিনিট আসে, এই 5টা মিনিট হাসনাতকে দেওয়া হয়। এই হাসনাতের কণ্ঠ আর কোথাও যাবে না। হাসনাতকে এখন অনেক দেখবেন বাজেট দেওয়া হবে, যে বাজেট দিয়ে তাকে ব্যস্ত রাখা হবে যে তুমি কুমিল্লার বিভিন্ন কাজের সাথে ব্যস্ত হও। অথচ তার কথা ছিল ন্যাশনাল লেভেল নিয়ে ভাবার। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন।
আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।